প্রায় ১৩ বছর বন্ধ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ। জরুরি ভিত্তিতে ৪০,০০০ নিয়োগ দিলে বাড়বে রাজস্ব আয়। অনলাইন রিটার্ন সন্তোষজনক হলেও সার্বিক জমা বেশ কম। বাড়তি সময় প্রত্যাশা পূরণের আশা এনবিআরের। উপকূলীয় উর্বর জমিতে বাড়ছে ইলেকট্রনিক বর্জ্যের উপস্থিতি। দীর্ঘমেয়াদী উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা। এবং সাভারে ২ বাস অ্যাম্বুলেন্সের সংঘর্ষের পর অগ্নিকাণ্ড, ৪ জনের প্রাণহানি, আহত কজনকে হাসপাতালে ভর্তি। স্বাগত এখন সকালে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ প্রক্রিয়া। সরকারি হাসপাতালগুলোতে ১.৫ লক্ষাধিক টেকনোলজিস্ট থাকার কথা থাকলেও আছে মাত্র ৮,০০০। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি হাসপাতালে সেবা বন্ধ রেখে বেসরকারি খাতকে উৎসাহিত করা হচ্ছে। লাভজনক এই খাত ঢেলে সাজাতে জরুরি ভিত্তিতে ৪০,০০০ টেকনোলজিস্ট নিয়োগ দিলে সরকারের প্রতি মাসে রাজস্ব আয় হবে ১৫০০ কোটি টাকা, যাদের বেতন ভাতা বাবদ মাসে খরচ হবে মাত্র ৮ কোটি টাকারও কম। দেলোয়ার দোলনের প্রতিবেদন। সরকারি হাসপাতালের আশপাশ ঘিরে রমরমা ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধের ব্যবসা। এরই মধ্যেই মানহীন প্রতিষ্ঠানগুলোর ভুল রিপোর্টে তৈরি হচ্ছে চরম আস্থার সংকট, যে কারণে অনেকে ছুটছেন ভিন দেশে। গবেষণা তথ্য বলছে, তারপরও ২০২৭ সালের মধ্যে $১৮০ কোটি পৌঁছাবে বাংলাদেশের ক্লিনিক্যাল ল্যাবরেটরির বাজার। সরকারি হাসপাতালে পর্যাপ্ত রোগ নির্ণয়ের সুযোগ না থাকায় রোগীদের ছুটতে হয় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। তাহলে প্রশ্ন, বেসরকারি এসব প্রতিষ্ঠান শত শত পরীক্ষা করাতে সক্ষম হলেও সরকারি হাসপাতালগুলোর কেন এত রুগ্নদশা? প্রেসক্রিপশন, অপারেশন, রোগী ভর্তি, বেড, ফ্লোরে থাকা এই লেভেল পর্যন্ত আছে, কিন্তু পরের স্তরটাতে আসলে যে এই টোটাল সেবাটা ট্রান্সলেটেড হওয়ার জন্য, রোগীর কাছে বিনামূল্যে পৌঁছানোর জন্য যে বাকি দুটো কম্পোনেন্ট পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধ, এগুলো আমাদের বিবেচনায় বাংলাদেশের স্বাস্থ্য কাঠামোর জন্য একটা অন্যতম মৌলিক গুরুত্বপূর্ণ বিষয়। ২০১৩ সালে কারিগরি শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ বন্ধ হয়ে যায়। এ মামলার নিষ্পত্তি হলেও দীর্ঘদিনেও আলোর মুখ দেখেনি নিয়োগ প্রক্রিয়া, যে কারণে দেশে মোট রোগীর ৫%-এরও সেবা নিশ্চিত করতে পারছে না সরকারি হাসপাতালগুলো। অন্তত ১.৫ লাখ মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা, সেই জায়গায় আছে মাত্র ৮,০০০-এর মতো। সরকার এবং প্রাইভেট সেক্টর উভয়েরই আমি মনে করি যে সম্মতি বলি অথবা হাত মিলানো বলি, এর কারণে আমাদের এই নিয়োগগুলো হচ্ছে না, যার কুফল ১৮ কোটি মানুষ ভোগ করতেছে। আধুনিক চিকিৎসা রোগ নির্ণয়ের উপর নির্ভরশীল, যদিও এখানে মানসম্পন্ন জনবল তৈরিতে নেই উদ্যোগ। ২৪টা গভর্নমেন্ট আইএসটির দিকে যদি আমরা তাকাই, তাহলে এখানে মাত্র ৩টা আইএসটিতে আমাদের শিক্ষক ফ্যাসিলিটি, প্রফেশনাল শিক্ষক ফ্যাসিলিটি রয়েছে। বাকি ১৬টাতেই আপনি দেখবেন যে ওখানে শুধুমাত্র প্রিন্সিপাল আর কিছু অ্যাটেন্ডেন্ট ছাড়া আর কোনো ফ্যাসিলিটি নাই। সংশ্লিষ্টরা বলছেন, বরাবরই টেস্ট বাণিজ্য বেসরকারি খাতকে উৎসাহিত করা হচ্ছে। লাভজনক এ খাত ঢেলে সাজাতে জরুরি ভিত্তিতে টেকনোলজিস্ট নিয়োগ দিলে সরকারের প্রতি মাসে রাজস্ব আয় হবে শত কোটি টাকা। ৪০,০০০ টেকনোলজিস্ট নিয়োগ দেয় সরকার এই মুহূর্তে। সরকারের মাসিক বেতন হবে মাত্র ৮ কোটি টাকা, আর সেইখানে সরকার পাবে প্রায় ১৫০০ কোটি টাকা প্রতি মাসে। দ্রুত নিয়োগ জটিলতা নিরসন সহ স্বাস্থ্য খাত ঢেলে সাজাতে কাজ চলমান রয়েছে বলে জানালেন অন্তর্বর্তী সরকার প্রধানের বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। অবশ্যই এটা একটা চিহ্নিত সমস্যা, এটা ইনিশিয়েট করা হবে, কিন্তু পরবর্তীতে সরকারের মেয়াদের উপর নির্ভর করে যে তারা এটা সম্পন্ন করে যেতে পারবেন কিনা, কিন্তু শূন্যপদ চিহ্নিত করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার চেষ্টা করা হবে। অবশ্যই ২২ বছরের বেশি সময় ধরে আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের পদমর্যাদা ও বেতন স্কেল বৃদ্ধির প্রক্রিয়া। এর মধ্যে টেকনোলজিস্টদের চাকরি ১০ম গ্রেডে উন্নীতকরণ সহ সার্বিক বিষয় পর্যালোচনা করছে সরকার। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। গেল বছরের তুলনায় এবার অনলাইন রিটার্ন সন্তোষজনক হলেও সার্বিক রিটার্ন জমা বেশ কম। সব জটিলতা কাটিয়ে বর্ধিত সময়ে সন্তোষজনক তিনধারী আয় ব্যয়ের হিসাব জমা দেবেন বলে আশা এনবিআরের। আরও জানাচ্ছেন মাজহার মাহবুব।
নভেম্বরের প্রথম দিকে এনবিআর চেয়ারম্যান জানিয়েছিলেন জরিমানাবিহীন রিটার্ন জমার সময় এবার খুব বেশি বাড়বে না, কিন্তু প্রত্যাশিত রিটার্ন জমা না পড়ায় চলতি কর-বর্ষে 2 দফায় আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। প্রথম দফা 31 ডিসেম্বর পর্যন্ত ও সবশেষ 24 ডিসেম্বরের এক আদেশে ব্যক্তি করদাতাদের জন্য সময় বাড়ানো হলো 31 জানুয়ারি পর্যন্ত, আর কোম্পানির জন্য 15 ফেব্রুয়ারি পর্যন্ত। এনবিআরের হিসাব বলছে বর্তমানে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার 1 কোটি 10 লাখ, বিপরীতে ডিসেম্বর শেষে রিটার্ন জমা পড়েছে প্রায় 30 লাখ। এর মধ্যে অনলাইনে জমা পড়েছে 10 লাখের বেশি। আয়কর সংশ্লিষ্টরা বলছেন বাধ্যতামূলক করায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনের সব সরকারি কর্মকর্তা কর্মচারী ও দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা অনলাইনে রিটার্ন দিলেও স্বেচ্ছায় রিটার্ন দিচ্ছেন না বাকিরা। গত বছরের যে অবস্থান ছিল তার চেয়ে কিছুটা আপডেট হয়েছে। এখানে তো আপনার দক্ষ যেই জনবলের দরকার, সেখানে সেই জনবলের অভাব আছে। সেজন্য আর আপনার এখানে দেখা যাচ্ছে যে অনেক কাগজপত্র আপনার সঠিক সময়ে বিভিন্ন যে সংস্থা থেকে কাগজপত্রগুলি লাগে, ব্যাংক স্টেটমেন্ট লাগে, সঞ্চয়পত্রের কাগজ যাদের আছে সঞ্চয়পত্র, তাদের যেই কাগজগুলি বা হাউস বিল্ডিংয়ের লোনের যে বিপরীতে যেই স্টেটমেন্ট, সেইগুলি পেতে একটু দেরি হয়। আর এছাড়া সবচেয়ে বড় প্রতিবন্ধকতা এবার যেটা ছিল সেটা ছিল আপনার পরিপত্রটা অনেক দেরিতে বের হয়েছে। এদিকে ডিসেম্বরের বিভিন্ন সময়ে এসে অনলাইনে রিটার্ন দিতে না পেরে অনেক করদাতা যোগাযোগ করেছেন সংশ্লিষ্ট কর অঞ্চলগুলোতে। সম্প্রতি কর অঞ্চল বাড়ানো ও আয়কর ফাইল ট্রান্সফারের কারণে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে কর অফিসগুলোকে। সব সমস্যা কাটিয়ে বর্ধিত সময়ে কাঙ্ক্ষিত রিটার্ন জমা পড়বে বলে প্রত্যাশা কর কর্মকর্তাদের। এটা আমাদের প্রথম দিকে কিছু সমস্যা ছিল, সেই সমস্যাগুলো কিন্তু আমরা আমাদের ডাইনামিক টিম আছে, তারা কিন্তু এটা সবসময় এটা আপডেট করছে। আর এরপরেও যদি কোনো সমস্যা হচ্ছে সাথে সাথে কিন্তু ওটা ইনফর্ম করলে ওটাকে অ্যাড্রেস করা হচ্ছে। যে গতবার যে পরিমাণ রিটার্ন বা কালেকশন হয়েছিল তার সাথে আমরা অনেক বেশি রিটার্নও সাবমিট হবে এবং কালেকশনও আমাদের বাড়বে। গত বছর ডিসেম্বরের শেষ দিকে 90 লাখের মতো টিআইএনের বিপরীতে রিটার্ন জমা পড়েছিল 30 লাখের কাছাকাছি। তবে ওই সময়ে অনলাইনে রিটার্ন জমা পড়েছিল 4 লাখ, যা এবছরের অর্ধেকেরও কম। দ্বিতীয় ধাপে 31 জানুয়ারি পর্যন্ত বাড়ানোর পর বিগত করবর্ষে 36,62,000 করদাতা রিটার্ন জমা দেন। এবার এ সংখ্যা গতবারের তুলনায় বাড়বে বলে প্রত্যাশা এনবিআরের। মাজহার মাহবুব, এখন, ঢাকা। চলতি অর্থবছরের প্রথম 6 মাসে বেনাপোল কাস্টম হাউসে রাজস্ব আয় বেড়েছে। অর্থবছরের প্রথম 6 মাসে যেখানে রাজস্ব আদায় হয়েছিল 2,700 কোটি টাকা, এবছর তা বেড়ে দাঁড়িয়েছে 3,200 কোটি টাকায়, যা গত বছরের তুলনায় 445 কোটি টাকা বেশি। তবে গেল বছরের তুলনায় রাজস্ব বাড়লেও এবছরের লক্ষ্যমাত্রা এখনও পূরণ হয়নি। বেনাপোল থেকে আবুল হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। দূরত্ব কম ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় প্রতিবেশী দেশ ভারতের সাথে স্থলপথে বাংলাদেশের যে বাণিজ্য হয় তার প্রায় 80% আসে বেনাপোল বন্দর দিয়ে। এই বন্দরে বছরে পণ্য আমদানি হয় প্রায় 40,000 কোটি টাকার, যা থেকে প্রতি বছর প্রায় 10,000 কোটি টাকা রাজস্ব আদায় করে সরকার। অর্থ বছরের শুরুতেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। চলতি অর্থবছরের প্রথম 6 মাসে বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 3,337 কোটি টাকা। তার বিপরীতে বেনাপোল এই 6 মাসে রাজস্ব আদায় করেছে 3,222 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 115 কোটি টাকা কম। তবে বিগত অর্থবছরের প্রথম 6 মাসের তুলনায় চলতি বছরে বেড়েছে রাজস্ব আয়ের পরিমাণ। গত অর্থবছরের প্রথম 6 মাসে এ বন্দর দিয়ে পণ্য আমদানি হয়েছিল 8,24,193 মেট্রিক টন, যা চলতি বছরে কমে দাঁড়িয়েছে 7,80,112 মেট্রিক টনে। তবে পণ্য আমদানি কম হলেও রাজস্ব আহরণ বৃদ্ধি পেয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছরে পণ্য খালাসে তড়িৎ ব্যবস্থা, শুল্ক ফাঁকি বন্ধ ও পণ্যের সঠিক শুল্কায়ন হওয়ায় সামগ্রিক আমদানি কম হলেও বৃদ্ধি পেয়েছে রাজস্ব আয়। শুল্ক ফাঁকি রোধে আমাদের যে সঠিক এইচএস কোড নির্ধারণ, একই সাথে ঝুঁকি নিরূপণ, এটা আমাদের শুল্ক ফাঁকি রোধে একটা সহায়ক প্রভাবক হিসাবে কাজ করছে, যার ফলে আমরা গত অর্থ বছরের তুলনায় আমাদের প্রবৃদ্ধি রয়েছে। এবং এরকমভাবে যদি আমরা আমাদের স্টেশন চালাতে পারি, 24-25 অর্থ বছরের যে আমাদের 6,000
কোটি টাকার লক্ষ্যমাত্রা রয়েছে, সেটা আমরা অর্জন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। দেশের সর্ববৃহৎ এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন 400 থেকে 500 ট্রাক পণ্য আমদানি এবং 100 থেকে 200 ট্রাক পণ্য রপ্তানি হচ্ছে। আমদানি করা এই সকল পণ্য কাস্টমস শুল্কায়ন এবং বন্দর মাশুল আদায় শেষে দ্রুততার সাথে খালাস করা হচ্ছে। বন্দরের অবকাঠামোগত সমস্যা চিহ্নিত করে তা সমাধান করা গেলে বন্দর থেকে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এখন বেনাপোল। লন্ডন ক্লিনিকে আজ থেকে যথাযথ চিকিৎসা শুরু হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। সেখানে অধ্যাপক ডক্টর প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসা চলবে বেগম জিয়ার। এরই মধ্যে গতকাল হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারীরিক বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে। এর আগে দীর্ঘ প্রায় 7.5 বছর পর লন্ডনে দেখা হয় মা ছেলের, যাদের বিচ্ছিন্ন করেছিল বিভেদের রাজনীতি। হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানান তারেক রহমান। আবেগঘন মুহূর্তটি তৈরি হয় পারিবারিক মিলন মেলায়। আরও জানাবেন সিফাত শাহরিয়ার। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আলিঙ্গন। অর্ধযুগের বেশি সময় পর সামনাসামনি মা ছেলের দেখা। হিথ্রো বিমানবন্দরে সৃষ্টি হলো এক আবেগঘন মুহূর্ত। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত পুত্রবধূ জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান সহ পরিবারের অন্য সদস্যরাও এক পারিবারিক পুনর্মিলন। পরিবারের সদস্যরা ছাড়া স্বাগত জানাতে আসেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি সহ হাজারো নেতাকর্মী। ফুলেল শুভেচ্ছা জানান যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনার হযরত আলী খান। বেগম জিয়ার দেখা পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। যদিও দলীয় নির্দেশনা ছিল যে কেউ যাতে ভিড় না করে এই ভোরবেলায়, তারপরে আমরা যেহেতু দেশনেত্রী আমাদের আবেগ ভালোবাসার জায়গা থেকে আমরা আসলে বসে থাকতে পারিনি। আমরা সবাই এসেছি ওনাকে এক নজর দেখার জন্য। দীর্ঘ অনেকগুলো বছর তিনি সঠিক চিকিৎসা পাননি, তাকে বাইরে যেতে দেওয়া হয়নি। আজকে মহেন্দ্রক্ষণ এসছে। যুক্তরাজ্যে বিএনপির অসংখ্য হাজার হাজার নেতা কর্মী এই মাইনাস তাপমাত্রার মধ্যে এসেছেন। ইনশাল্লাহ ম্যাডাম জিয়ার ইউকেতে সুচিকিৎসা করে বাংলাদেশের আগামী দিনে যে নেতৃত্ব দেবেন এই আশাই আমরা ব্যক্ত করি। বিমানবন্দর থেকে বেগম জিয়াকে সরাসরি নেওয়া হয় লন্ডন ক্লিনিকে। এ সময় তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে নিয়ে যান। 5:30টায় তার গাড়িবহর পৌঁছায় হাসপাতালে। প্রফেসর প্যাট্রিক কেনেডির অধীনে আপাতত তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন বলেন, ভর্তির পর খালেদা জিয়ার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার শুরু হবে যথাযথ চিকিৎসা। ব্রিটিশ ডাক্তাররাও সকাল থেকে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন। বাংলাদেশি ডাক্তাররাও তাদেরকে ব্রিফ করেছেন এবং তারাও এটা ব্রিফ নিয়ে তারা আজকে ওনাকে ডাক্তার জাহিদ ভাইও বলেছেন যে রেস্ট নিচ্ছেন এবং কালকে থেকে ফুল ট্রিটমেন্ট চলবে আনটিল আনলেস ওনার সুস্থতা নেওয়া পর্যন্ত হসপিটালে থাকবেন ইনশাআল্লাহ। যে বাংলাদেশের ডাক্তাররা যে চিকিৎসা করেছে সে ব্যাপারে এখানকার যে ডাক্তার প্যাট্রিক কেনেডি ভূয়সী প্রশংসা করেছে, কিন্তু তারপরেও অনেক পরীক্ষা নিরীক্ষা আমাদের দেশে সম্ভব নয়। সেজন্যই কিন্তু ওনাকে বাংলাদেশ থেকে এখানে আনা এবং যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা যেগুলো বাংলাদেশে সম্ভব নয় সেগুলো করে পরবর্তীতে ওনার চিকিৎসাটা কী ধরনের হবে, ওনার যে সমস্ত অসুখ সুস্থতা রয়েছে সেটা পরবর্তীতে। বুধবার বিকেল 3টায় তাকে বহনকারী বিমান লন্ডনে পৌঁছায়। এ সময় পাশে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেএম জাহিদ হোসেন। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। বরগুনার উপকূলীয় উর্বর জমিতে দিন দিন বাড়ছে ইলেকট্রনিক বর্জ্যের উপস্থিতি। এতে মাটির উর্বরতা কমার পাশাপাশি দীর্ঘমেয়াদে কৃষির উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। রয়েছে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কাও। জিয়াদ মাহমুদের প্রতিবেদন। অপেক্ষায় কেটে যায় পাখির সময়, তবু দেখা মিলছে না খাবারের। প্রকৃতি জুড়ে নানাবিধ দূষণের নেতিবাচক প্রভাবে মরছে মাছ, কমছে জমির উর্বরতা, খাবার পাচ্ছে না পাখি।
বরগুনার বুড়িচর ইউনিয়নের ফসলের মাঠ ঘুরে দেখা যায় মাটির ফাঁকি, রেকটিফায়ার, ট্রানজিস্টর সহ নানা ইলেকট্রনিক বর্জ্যের উপস্থিতি, যা বাড়াতে পারে দূষণের মাত্রা। এবছর আমনের বাম্পার ফলন হয়েছে বরগুনায়, তবে কৃষকরা বলছেন মাটির উর্বরতা কমায় জমিতে দিতে হয়েছে বাড়তি সার। মোবাইল আর মোলা যদি নষ্ট হয়ে যায় আমরা ব্যবহার করি না, ওটা পাকাই ফেলাই দিই। আবার তারপর রেডিও যদি নষ্ট হয় পাকাই ফেলাই দিই, ওটা আমাকে ধান খাতে বা ওই বেড়ে খাইলে হালাই দিই, থাকে পর্যা। রেডিও ভাঙ্গা ফেলায়, তারপরে মোবাইল ভাঙ্গা, অন্য অন্য জিনিস, টিভি ভাঙ্গা, বিভিন্ন কাজ ভাঙ্গা ডাঙ্গা সব কিছু আমাদের খেতে জমিতে পড়ে। দ্বিগুণ সার দিতে হয়, তারপরও ফসল সঠিক মাত্রায় আমরা পাই না। ফসলি জমিতে কীটনাশক তো আছেই, সাথে যুক্ত হয়েছে পলিথিন ও বর্জ্য, যা পরিবেশের জন্য নীরব ঘাতক। ইলেকট্রনিক ডিভাইসের বিভিন্ন ধাতব ও রাসায়নিক উপাদান মাটি ও পানির সঙ্গে মিশে ফসল উৎপাদন ও জনস্বাস্থ্যের জন্য হয়ে উঠতে পারে আরও ক্ষতির কারণ। হেভি মেটাল পলিউশন ঘটছে, মাটির উর্বরতা কিছুটা হ্রাস পাইছে, গাছের ফলন হচ্ছে না। তখন কৃষক মনে করতেছে আমার মনে হয় নাইট্রোজেনের অভাব আছে বা ফসফরাসের অভাব আছে, সে ইচ্ছা মতো বা কারো পরামর্শে বেশি পরিমাণে রাসায়নিক সার ইউজ করতেছে। ফলে একটা পলিউশনকে ঢাকতে গিয়ে আমরা আর একটা পলিউশন ঘটাইতেছি। এই সারগুলো এক্সেস ইউজ করার ফলে যে সারফেস রান অফ হবে বা লিচিং লস হবে, এর কারণে আশেপাশে যে জলাশয়গুলো আছে সেখানকার পানিকেও সে কন্টামিনেট করে ফেলবে, দূষিত করে ফেলবে। কৃষিতে ইলেকট্রনিক বর্জ্যের প্রভাব এড়াতে ও টেকসই খাদ্য উৎপাদন নিশ্চিতে সচেতনতার পাশাপাশি পদক্ষেপের কথা জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কাজ করি। বিভিন্ন সময় তাদের সাথে আমাদের সমন্বয় স্বভাব হয় এবং তাদের সাথে আমাদের যে সম্মিলিত কার্যক্রম পরিচালনা করা হয়, এতে আমরা কৃষক ভাইদেরকেও বলতেছি এবং তাদেরকেও বলতেছি ভবিষ্যতে যাতে এই ব্যবস্থা থেকে, এই ক্ষতিকর প্রভাব থেকে আমরা উত্তরণ করতে পারি, সে বিষয়ে কৃষকরা যাতে সচেতন হয় এবং আমাদের যে জনমানুষ যারা এই সমস্ত দ্রব্য ব্যবহার করে তারা যাতে এই সমস্ত দ্রব্য যেখানে সেখানে না ফেলে। বর্জ্য দূষণ থেকে পরিবেশকে নিরাপদ রাখতে ও উপকূলের খাদ্য উৎপাদন নিশ্চিত করতে প্রয়োজন জনসচেতনতা। পাশাপাশি সরকারি বেসরকারি উদ্যোগে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা চালু করতে হবে বলছেন সচেতন মহল। জিয়াদ মাহমুদ, এখন, বরগুনা। সাভারে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে 4 জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 7 জন। রাত 2টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঢাকা আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে একটি বাস অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বাস ও অ্যাম্বুলেন্সে আগুন লাগে। পরে ওই আগুন আরও একটি বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা 4 জন আগুনে পুড়ে মারা যান। এখন পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর হুড়োহুড়ি করে বাস থেকে নামতে গিয়ে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। তাদেরকে আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৌষের শৈত্যপ্রবাহে কাঁপছে সারা দেশ। ঘন কুয়াশা ও হিম হাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে। ভোগান্তি বেড়েছে সব শ্রেণী পেশার মানুষের। এ বিষয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে লুৎফর রহমান, সৈয়দপুর থেকে আমিরুল বাপ্পি এবং খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন তৈরি করেছিলাম। তবে শুরুতে আমরা পঞ্চগড়ের খবর জানবো। লুৎফর, একটু জানাবেন যে আজকে পঞ্চগড়ের শীতের তীব্রতা কেমন অনুভূত হচ্ছে এবং তাপমাত্রা কতটা নামলো জেলায়? মুক্তি, আপনি জানেন পঞ্চগড়কে বলা হয়ে থাকে হিমালয় কন্যা। বরাবরই কিন্তু প্রান্তিক এ জেলায় শীতের তীব্রতা একটু বেশি থাকে। আমরা দেখি যে যখনই শীতকাল আসে তখনই কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা বেশিরভাগ সময় অবস্থান করে প্রান্তিক এ জেলায়। গতকাল পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 14.2 ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে কিন্তু তাপমাত্রা কমেছে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমার পাশাপাশি যে শীতের তীব্রতা সেটিও কিন্তু বেড়েছে। যদিও কুয়াশার পরিমাণ কম, তবে উত্তরে যে ঠান্ডা বাতাস সেটি প্রতি ঘন্টায় 7 থেকে 8 কিলোমিটার গতিতে এই জনপদের উপর দিয়ে বয়ে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে শীতের তীব্রতা বাড়ে পঞ্চগড়ে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, নিম্ন আয়ের মানুষ রয়েছে, তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে পঞ্চগড় পাথর এবং
বালি শ্রমিক যারা নদীর বরফের মতো ঠান্ডা পানি থেকে বালি এবং পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে থাকেন, তারা কিন্তু খুব কষ্ট পড়েছে। আমি সকাল থেকেই দেখেছি তারা কিন্তু ভোরে এসেই নদীতে নামেন, তবে আজ কিন্তু এখন পর্যন্ত তারা নদীতে নামতে পারেননি। এর পাশাপাশি জানিয়ে রেখে পঞ্চগড়ে যারা অসহায় দরিদ্র নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা কিন্তু প্রয়োজনীয় সংখ্যক শীত বস্ত্রের অভাবে অনেকেই কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। বাড়ির উঠোন বা সড়কের পাশে তারা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। যদিও সরকারিভাবে এখন পর্যন্ত জেলায় 45,000 শীত বস্ত্র বিতরণ করা হয়েছে, তা কিন্তু এই জেলার বিরাট অঙ্কের দরিদ্র মানুষের জন্য যথেষ্ট নয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় যে এই আগুন করে আসলে উষ্ণতা নেবার সময় কিন্তু দুর্ঘটনা ঘটছে। এবছর কিন্তু একজন বৃদ্ধা কিন্তু আগুন করে উষ্ণতা নেবার সময় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। এর পাশাপাশি জানিয়ে রাখি যে শীতের তীব্রতা বাড়ে পঞ্চগড়ের যে সকল হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। আমরা দেখেছি যে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশু এবং বৃদ্ধ যারা রয়েছেন তারা কিন্তু বেশি আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। এবং কৃষিজ যদি শস্যের কথা বলি, এখন পর্যন্ত কিন্তু পঞ্চগড়ের যে সকল কৃষিজ শস্য আছে সেখানে কিন্তু তেমন শীতের প্রভাব পড়েনি। তবে কৃষি কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যদি কুয়াশা পরিমাণ বেশি থাকে, দিনের বেশিরভাগ সময় কুয়াশা আচ্ছন্ন থাকে, তবে কিন্তু আলু সহ কিছু শস্যের প্রভাব পড়বে। তবে কৃষকদের সাথে আমরা কথা বলেছি যে শীতকালীন যে শাকসবজির উৎপাদন, প্রচুর শাকসবজি উৎপাদন হয়েছে পঞ্চগড়ে, তবে তারা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না। বাজারে শাকসবজি তাদের উৎপাদিত পণ্যের যে দাম সেটি খুব নিম্ন দরে পৌঁছেছে এবং তারা কিন্তু লোকসানে পড়েছেন বলে আমাকে জানিয়েছেন। এর পাশাপাশি জানিয়ে রেখে যে পঞ্চগড়ে যারা আবহাওয়া অফিসের যে কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মাসে কিন্তু আরো বেশ কয়েকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস হচ্ছে। এখন কিন্তু চারপাশে ঠান্ডা বাতাস বইছে, সূর্যের দেখা এখনো মেলেনি। তো এই ছিল আমার কাছে শীতের সার্বিক চিত্র। আমরা এখন চলে যাব সৈয়দপুরে, সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী আমিরুল বাপ্পি। কুয়াশা নেই, কিন্তু শীতের যে তীব্রতা সেটি আছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে আজকে সকাল 6টায় সৈয়দপুরে তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস। এবং এটার পাশাপাশি যেটি হয়েছে যে হালকা একটু হিমেল হাওয়া যেটি এই সময় বয়ে থাকে, সেই হিমেল হাওয়ার কারণে মূলত শীতের যে অনুভূতিটা সেই অনুভূতি এটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তারপরেও এই শীত উপেক্ষা করে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শীত উপেক্ষা করে যারা শ্রমজীবী মানুষ তারা ইতিমধ্যেই ঘর থেকে বেরোয়েছেন। সৈয়দপুরে ইপিজেড আছে, সেই ইপিজেডের কর্মীরা ইতিমধ্যেই তাদের কর্মস্থলে চলে গেছেন। একটু জানিয়ে রাখতে চাই যদি বিভাগের অন্যান্য জায়গার তাপমাত্রা, সেটি হলো রংপুরে 12.9 ডিগ্রি, কুড়িগ্রামের রাজারহাটে 11.8 ডিগ্রি, দিনাজপুরে 10.5 ডিগ্রি, নীলফামারীর ডিমলায় 12.5 ডিগ্রি, ঠাকুরগাঁয়ে 10.4 ডিগ্রি, লালমনিরহাটে 11.7 ডিগ্রি এবং গাইবান্ধায় 12.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তাপমাত্রা। তো আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরেই শীতের যে তীব্রতা সেটি একটু কম ছিল সৈয়দপুর সহ আশেপাশের এলাকায়, কারণ দিনের বেলাটার রোদ ওঠার কারণে সেই তীব্রতাটা একটু কমে গেছে বলে আমরা দেখতে পেয়েছিলাম। তবে আবহাওয়ার পূর্বাভাস যেটি বলছে যে আজ এবং কাল এই দুদিন একটু হয়তো তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং পরবর্তী 3 থেকে 5 দিনের মধ্যে রাতের তাপমাত্রাটা কিছু বাড়বে এবং দিনের তাপমাত্রা একই রকম থাকার পূর্বাভাস তারা দিয়েছে। এর সাথে ঘন কুয়াশারও পূর্বাভাস দেওয়া ছিল আজকে থেকে, যদিও আমরা সেরকম কোনো কুয়াশা আসলে দেখতে পাইনি। কুয়াশার কারণে যেটি অসুবিধা হয় সেটি হলো দূরপাল্লার যেসব যানবাহন চলাচল করে সেই সব যানবাহন খুব ঝুঁকি নিয়ে চলাচল করে, বিশেষ করে যাত্রীবাহী যে বাসগুলো আসে বিভিন্ন জায়গা থেকে, সেই বাসগুলোর খুব সমস্যা হয়। যেহেতু কুয়াশা কম ছিল তাদের একটু কম অসুবিধা হয়েছে, এরকমটি আমাদেরকে জানাচ্ছেন তারা। তো সৈয়দপুর থেকে এই ছিল আমার কাছে শীতের সবশেষ অবস্থা। এবার আমরা চলে যেতে চাই খুলনায়, সেখানে আছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল। ধন্যবাদ বাপ্পি। খুলনায় এই মুহূর্তে তাপমাত্রা বিরাজ করছে 13 ডিগ্রি সেলসিয়াস। আপনারা বুঝতে পারছেন যে শীত ধীরে ধীরে আরও বেশি পড়তে শুরু করেছে এবং খুলনা বিভাগ জুড়ে যদি আমরা আবহাওয়ার আজকের দৃশ্যটি দেখি এই মুহূর্তের, সেটি চুয়াডাঙ্গায় 12 ডিগ্রি সেলসিয়াস, যশোরে 13 ডিগ্রি, পার্শ্ববর্তী জেলা সাতক্ষীরা এবং বাগেরহাটে আমরা দেখেছি যে 14 ডিগ্রি সেলসিয়াস
যেটি কয়েকদিন এক সপ্তাহ আগে থেকে কিন্তু এই তাপমাত্রা কমতে শুরু করেছে। আমরা শীতের যে প্রকোপ সে প্রকোপ কিন্তু প্রকাশ্য হয়েছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় মানুষের যে দুর্ভোগ, মানুষের যে শীতে জবুথবু অবস্থা সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই নগরী 7 রাস্তার মোড় এলাকা, এখানে যারা রিক্সা চালক রয়েছে বা যারা দিনমজুর রয়েছে সবারই কিন্তু একটা ভিড় জমে সকালে এখানে, অর্থাৎ এখান থেকে যারা দিনমজুর তারা কিন্তু এখান থেকে বিভিন্ন জায়গায় কাজের সন্ধানে ছুটে যায়। আর আমরা দেখেছি যে এখানে চায়ের যে দোকানগুলো রয়েছে সেই চায়ের দোকানগুলোতেও কিন্তু মানুষ শীত নিবারণের জন্য ভিড় করে আছে, অর্থাৎ চা পান করছেন এবং সেই সাথে সেখানকার যে গরম আবহাওয়া সেটিও নেওয়ার চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে 7 রাস্তার মোড় এলাকায় এখানে প্রতিদিন যে পরিমাণ শ্রমিক এখানে অপেক্ষা করে কাজের সন্ধানে, সে পরিমাণ শ্রমিক কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না, অনেকটা কম। তবে এখানে যারা কাজে যোগ দিচ্ছেন তারাও কিন্তু শীতে কষ্ট পাচ্ছেন এবং শীতে কাজ করতে তাদের অনেকটা বেগ পেতে হচ্ছে। আর এছাড়া আমরা গ্রাম অঞ্চলে যেটি দেখেছি যে কৃষকরা যারা মাঠে সকালে ভোরবেলা থেকে পরিচর্যা শুরু করেন তারাও কিন্তু তাদের উপস্থিতি সেই ফসলের ক্ষেতে আমরা কম দেখতে পাচ্ছি। এছাড়া ঘন আবহাওয়া, কুয়াশার যে প্রকোপ এটি আজকে আমাদের এই অঞ্চলে নাই, তবে গতকাল রাতেও সন্ধ্যার পর থেকে কিছুটা গ্রাম অঞ্চলে বিশেষ করে যারা হাইওয়ে রয়েছে, বড় বড় সড়ক রয়েছে সেখানে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং ধীরে গতিতে তারা চলে। এছাড়া পার্শ্ববর্তী রূপসা নদী এলাকাতে গতকালও আমরা দেখেছি যে রাতে কুয়াশার কারণে ট্রলার বা নৌযান চলাচল সেটি কিন্তু স্বাভাবিক গতিতে চলতে পারেনি। তো সব মিলিয়ে আমরা শীতের যে তীব্রতা বা শীতের বিগত দিনের যে রেকর্ড সেই হিসেবে এবার কিন্তু একটু শীত খুলনা অঞ্চলে বেশি পড়বে বলে এটি ধারণা করা হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস যেটি বলছে এটি 10 ডিগ্রির নিচে এই আবহাওয়া আস্তে আস্তে নেমে আসবে এবং শীতের প্রকোপ আগামীকাল থেকে বাড়তে শুরু করবে, অর্থাৎ শীতের তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে নামতে শুরু করবে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে শীতের সর্বশেষ খবর। আবহাওয়া পরিস্থিতির সবশেষ জানাতে আমাদের সঙ্গে খুলনা, সৈয়দপুর এবং পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। দর্শক, আমরা একদম সংবাদের বিরতিতে যাবার আগে বলছিলাম যে সাভারে একটি দুর্ঘটনা ঘটেছে অগ্নিকাণ্ডের। এ বিষয়ে আমরা আরও জানতে চাই। ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন, দুর্ঘটনাটি কিভাবে ঘটলো সেটা তো আমরা জানতে পেরেছি, নিহতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে কিনা এবং আহতদের এখন বর্তমান পরিস্থিতি কেমন? অ্যাম্বুলেন্সকে সজোরে ধাক্কা দিলে সাথে সাথে কিন্তু অ্যাম্বুলেন্সে আগুন ধরা যায় এবং অ্যাম্বুলেন্সের চারজন তড়িঘড়ি করে নেমে যায়। তারপরে তড়িঘড়ি করে নামতে গিয়ে বাসের 7 জন কিন্তু আহত হয়েছে এবং তারা কিন্তু সবাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আগুনে ভস্মীভূত হওয়া মরদেহগুলো উদ্ধার করে কিন্তু ময়নাতদন্তের জন্য সরকারি ঢাকার হসপিটালে পাঠানো হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি না আমার পিছনে যে বাসটি, এই বাসটি মূলত অ্যাম্বুলেন্সকে সজোরে ধাক্কা দেয় এবং ফলে কিন্তু আগুন ধরে যায় এবং ফলে এই বাসটি কিন্তু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। পাশাপাশি 4 জন কিন্তু বাসে থাকা কিন্তু নিহত হয় এবং বাসের আমরা দেখেছি বাসের ভিতরে বিভিন্ন বেশ কিছু বাসের যেই মাল সামানা রাখার জন্য যে নির্দিষ্ট জায়গাগুলো রয়েছে সেখানে আমরা দেখেছি কমপক্ষে 25 থেকে 30 ফিট ছাগল কিন্তু সেখানে রয়েছে। এবং এছাড়া এই বাসের চালক, আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলে জানতে পেরেছি, কিন্তু বলছিলেন যে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সম্ভবত আসলে এই ঘটনাটি ঘটিয়েছে এবং এই জায়গাটি কিন্তু ঢাকা মহাসড়কের ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের উপর। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমার বাস থেকে কিন্তু রেকার দিয়ে এখনই নিয়ে যাওয়া হচ্ছে। আরো 2টি বাস কিন্তু আগুনে পড়ে ভস্মীভূত হয়েছে। সব মিলিয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ কিন্তু মধ্যরাত থেকে কাজ করছে এবং মরদেহগুলোকে নেওয়া হয়েছে ঢাকার হসপিটালে এবং সর্বশেষ আসলে এই চেষ্টা চলছে আসলে আগুনে কি কারণে এই ঘটনাটি ঘটেছে সেটি আসলে খুঁজে বের করার চেষ্টা
বাসের যাত্রীদের সাথে আমার কথা হয়েছে। তারা বলছেন যে বাস বেপরোয়া ভাবে চালার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে এবং এই ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটেছে এবং বাস চালক সড়ক নিরাপত্তা নিশ্চিত যাতে কাজ করা হয় সেই লক্ষ্যে কিন্তু সংশ্লিষ্টদের কাজ করার জন্য বাস যাত্রীকে আহ্বান জানিয়েছিলেন। যে একটি বিষয় একটু জানিয়ে যাচ্ছি, দুর্ঘটনার কারণ হিসাবে কিন্তু আরেকটি কারণকে ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্টরা বলছেন। তারা বলছেন যে ঢাকা-রিচা মহাসড়কের যে সড়ক বাতিগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগই অকেজো। এখন শীতকাল হওয়ার কারণে কিন্তু কুয়াশা একদিকে, সে কারণে কিন্তু বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে। তো এই ছিল মোটামুটি দুর্ঘটনার সর্বশেষ পরিস্থিতি আমার কাছে জানিত। হুমায়ুন কবির আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সাভারের দুর্ঘটনাস্থল থেকে। শরীয়তপুরে অকেজো পড়ে আছে কৃষি আবহাওয়া পূর্বাভাস তথ্য বোর্ড ও রেইন গেজ মিটার স্থাপন করে দায় সেরেছেন কর্তৃপক্ষ। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কৃষকদের সচেতন করতে নিয়ে এই প্রকল্প কোনো কাজেই লাগছে না। সজীব খানের ছবিতে আরো জানাবেন কাজী মনিরুজ্জামান। কৃষকদের ঝড় বৃষ্টি ও খরার আগাম তথ্য দেবে সৌর প্যানেল ও রেইনগজ মিটার। শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়ন পরিষদের ছাদে এটি বসানো হয় বছর 5 আগে। নজরদারির অভাব ও অবহেলায় চুরি হয়ে গেছে এসব যন্ত্রপাতি, ধুলো জমেছে তথ্য বোর্ডে। একই চিত্র শরীয়তপুরের 6 উপজেলার 65 ইউনিয়ন পরিষদেই। অযত্নে বেহাল কৃষি আবহাওয়া পূর্বাভাস বোর্ডের। প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল রক্ষায় 2018-19 অর্থবছরে এই প্রকল্প বাস্তবায়ন হলেও কোনো কাজে আসেনি কৃষকদের। এমনকি অনেক চাষি জানে না এই বিষয়ে। যে লাগানোর পরে এটার কোনো যন্ত্রপাতি লাগাই নাই, ফিডিংও করে নাই, আর এই আবহাওয়া অফিসের কোনো কিছু আমরা তাপমাত্রা বলতেও পারি না, জানতেও পারি না। আমরা জানি লাগে তখন যে পড়েছে আমাদের তো কিছু কাজে আসে নাই। রসুন লাগাই, পেঁয়াজ লাগাই, দেখা যায় ভয়াবহ বৃষ্টি হয়ে যায়, অনেক সময় মার খায়, ঠিক আছে। আবারও ওই জিনিসটা যদি আমরা জানতে পারি তা আমগুলো একটু ভালো হয়। ইউনিয়ন পরিষদের দাবি, এমন উদ্যোগের বিষয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়নি তেমন কিছুই। ফসলের উৎপাদন বাড়াতে এসব বোর্ড সংস্কারের দাবি তাদের। ভাঙিয়া লাগছে বা কেউ লয়ে গেছে এটা কিন্তু আমি দেখিনি। উপজেলার যে কৃষি অফিসার আছে তাকেও আমি বলবো এবং ইউনিসেফকে বলবো। এখানে যে উপসহকারী কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তার এটা কন্টিনিউ এটাকে সচল করার জন্য কাজ করা জরুরি। আবহাওয়া পূর্বাভাস তথ্য বোর্ড নিয়ে অস্বস্তিতে কৃষি কর্মকর্তারা। বোর্ডগুলো সচলের আশ্বাস তাদের। বিভিন্ন ব্লক ম্যানেজার বা মাইকিংয়ের মাধ্যমে আমরা হয়তো কোনো আবহাওয়ারই হলে আমরা সেটা জানিয়ে দেই যে সমস্যা, ওখানে থাকলে তো সেটা তারা দেখতেই পারতো। আমরা চেষ্টা করছি এবং প্রজেক্টকে জানিয়ে দিয়েছি যেন এগুলো মেরামত করা যায় কিনা এবং কৃষকের কাছে আরও অত্যাধুনিক পদ্ধতিতে ডিজিটাল পদ্ধতিতে আবহাওয়ার তথ্য প্রচার করা যায় কিনা সেজন্য তারা যেন ব্যবস্থা গ্রহণ করে। আবহাওয়া পূর্বাভাসের তথ্য বোর্ডগুলো সচল হলে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে ফসল। তাই দ্রুত এসব বোর্ডগুলো সচলের দাবি কৃষকদের। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। খরচের তুলনায় লাভ কম, তাই নেত্রকোনার পাহাড়ি এলাকায় কমছে ধানের আবাদ, যেখানে নতুন অর্থকরী ফসল হিসেবে নতুন সম্ভাবনা চা। স্থানীয়রা বলছেন পাহাড়ি টিলাগুলোতে চা চাষ করলে নতুন কর্মসংস্থান সৃষ্টি সহ সমৃদ্ধ হবে আঞ্চলিক অর্থনীতি। চা বোর্ডের হিসেবে ময়মনসিংহের পাহাড়ি অঞ্চল থেকে বছরে প্রায় 16.37 মিলিয়ন কেজি চা উৎপাদন করা সম্ভব। রিফাত আহমেদ রাসেলের প্রতিবেদন। পাহাড়, নদী, হাওর সমৃদ্ধ জেলা নেত্রকোনা। আবহাওয়া আর প্রকৃতির সাথে ভিন্নতা রয়েছে এখানকার চাষাবাদেও। বছরে এ জেলায় উৎপাদন হয় প্রায় 5,500 কোটি টাকার ধান। তবে অসমতল জমি ও টিলাগুলোতে চাষাবাদে বেশ খরচ গুনতে হচ্ছে কৃষকদের। এছাড়া সার, কীটনাশক সহ কৃষি যন্ত্রপাতির দাম বাড়ায় ধান চাষে আগ্রহ হারাচ্ছেন এলাকার কৃষকরা। সেখানে চা আবাদের সম্ভাবনা দেখছেন তারা। প্রতি বছর 2টা ফসল হয়, তাতে মানুষ বেশি উপার্জন করতে পারে না। গাছপালাগুলো এগুলো পরিষ্কার করে পরিচ্ছন্ন করে যদি চা বাগান করা যেত তাহলে আমরা অনেক উন্নত হইতো।
দুর্গাপুর ও কলমাকান্দার পাহাড়ি সীমান্তবর্তী এলাকায় যতদূর চোখ যায় দেখা মিলে এই বেগুনি ফুলের, যা স্থানীয়ভাবে দাঁতরাঙা বা বন তেজপাতাও বলা হয়ে থাকে। স্থানীয়দের মতে প্রাকৃতিকভাবে যেখানে এই গাছ জন্মায় সেই অঞ্চলে থাকে চা চাষের অপার সম্ভাবনা। পাহাড় ও টিলার অনাবাদি জায়গায় চাষের আওতায় আনা গেলে নতুন কর্মসংস্থানের সৃষ্টির পাশাপাশি অঞ্চলটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে বলে মনে করছেন স্থানীয়রা। ধানের উপর নির্ভর করে কৃষকরা ফসল ফলাচ্ছে, কিন্তু এই ধান উৎপাদন করতে যে খরচ হয় সেটা কৃষকদের পোষায় না। ছোটো ছোটো যে টিলা আছে সেই টিলাগুলোতে আসলে চা চাষ করার উপযোগী জায়গা। চা বোর্ডের তথ্যমতে 2004 সালে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের 15টি উপজেলার 13,645 একর জমি চা চাষের জন্য উপযোগী ধরা হয়। 2019 সালে আবাদ শুরু করতে প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হলেও তা আলোর মুখ দেখেনি। এই অবস্থায় জেলা প্রশাসক বলছেন, চা চাষের মাধ্যমে এ অঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে। চা বাগানের জন্য জমি তৈরি করার প্রক্রিয়া, পাশাপাশি আপনার পুরো প্রক্রিয়াটাই একটা হাইলি টেকনিক্যাল বিষয়। যদি চায়ের উপযোগী ক্ষেত্র মনে করি তাহলে আমরা সরকার থেকে আমরা উদ্যোগ গ্রহণ করবো যাতে চা উৎপাদন করা যায়। সেটা তো হলে আমাদের জন্য ভালো হবে। নেত্রকোনা জেলার জন্য একটি আর্থিক উৎপাদনের আরেকটি খাত তৈরি হবে। চা বোর্ডের জরিপ অনুযায়ী বৃহত্তর ময়মনসিংহের পাহাড়ি অঞ্চল থেকে বছরে প্রায় 16.37 মিলিয়ন কেজি চা উৎপাদন করা সম্ভব। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। বাংলাদেশের রিজার্ভ ও রেমিটেন্স প্রবাহ সচল রাখতে মৃত প্রবাসী কর্মীর ভূমিকাও যে অনস্বীকার্য তা অনেকেরই অজানা। শুধু আমিরাত প্রবাসীদের পরিসংখ্যানের তথ্য বলছে, গেল বছরে মৃত প্রবাসীদের বকেয়া বেতন ও মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায় 36 কোটি টাকারও বেশি। এছাড়া চলমান মামলাগুলো নিষ্পত্তি হলে রেমিটেন্স প্রবাহে যোগ হতে যাচ্ছে আরও কয়েক কোটি টাকা। কামরুল হাসান জলির প্রতিবেদন। প্রবাসী কর্মীদের শ্রমে ঘামে সচল দেশের অর্থনীতির চাকা। তবে শুধু প্রবাসে কর্মরতরাই নন, প্রতি বছর মৃত প্রবাসীদের মৃত্যুজনিত ক্ষতিপূরণ ও বকেয়া বেতন মিলে দেশের অর্থনীতিতে যোগ হচ্ছে কয়েক কোটি টাকা। গেল এক বছরে শুধু সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী কর্মীর বকেয়া বেতন ও মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায় হয়েছে 37 কোটি 35 লাখ টাকা। আবুধাবির বাংলাদেশ দূতাবাস ও দুবাই বাংলাদেশ কনসুলেট জানায়, আমিরাতে প্রতি বছর বেশ কিছু প্রবাসী কর্মী সড়ক দুর্ঘটনায় কিংবা কর্মস্থলে কারো দ্বারা আক্রান্ত হয়ে নিহত হন। তাদের পরিবারকে আইনি সহায়তা ও ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা প্রদান করে বাংলাদেশ মিশন। এসব ক্ষেত্রে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মধ্যস্থতায় মৃত প্রবাসীর পরিবারের পাওয়ার অফ অ্যাটর্নি চলে যায় বাংলাদেশ মিশনের আওতায়। পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়ার পর শ্রমকল্যাণ উইং আইনজীবী নিয়োগের মাধ্যমে মামলার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। ক্ষতিপূরণ আদায় হলে সেই অর্থ হস্তান্তর করা হয় মৃত প্রবাসী কর্মীর পরিবারের কাছে। আবুধাবির বাংলাদেশ দূতাবাসের অধীনে বর্তমানে এ ধরনের 68টি মামলা চলমান রয়েছে। 5টি মামলা নিষ্পত্তির পর সেখান থেকে মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায় হয়েছে 3,43,32,185 টাকা। এছাড়া দুবাই বাংলাদেশ কনসুলেটের অধীনে চলতি বছর এ ধরনের 32টি মামলা নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তি হওয়া মামলা থেকে মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায় হয়েছে 22,15,15,302 টাকা। আর চলমান রয়েছে আরও 31টি মামলা। এছাড়া গেল বছর 155 জন মৃত প্রবাসী কর্মীর বকেয়া 10,26,46,000 টাকা আদায় করেছে দুবাই বাংলাদেশ কনসুলেট। আর 62 জন মৃত প্রবাসী কর্মীর 1,21,76,000 টাকা আদায়ে সমর্থ হয় আবুধাবি দূতাবাস। পাশাপাশি দেশে প্রত্যাবর্তনকারী 25 প্রবাসীর 1,08,00,000 টাকা কোম্পানি ও নিয়োগকর্তা থেকে আদায় করে দেশে পাঠানো হয়েছে। বাংলাদেশ মিশন জানায়, কোনো প্রবাসী কর্মীর মরদেহ দেশে প্রেরণের ছাড়পত্র প্রদানের সময় ওই কর্মীর পাওনা সম্পর্কে নিশ্চিত হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। ক্ষেত্র বিশেষে এই অর্থ দূতাবাসের মাধ্যমে ওই কর্মীর বৈধ উত্তরাধিকারীর কাছে পাঠানোর বিধান আছে। ক্ষতিপূরণের পরিমাণ ও আদায়ের সময় নির্ভর করে স্থানীয় আদালতের রায়ের উপর। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।
বিপিএলে সিলেট পর্বে একদিন বিরতির পর আজ মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। ম্যাচটি শুরু হবে বেলা 1টায়। দিনের দ্বিতীয় ম্যাচে টানা 4 ম্যাচে হারা ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ চিটাগং কিংস। ফারহান ইহসান জানাবেন বিস্তারিত। জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সিলেট পর্ব। 2 দিনে মাঠে গড়িয়েছে 4 ম্যাচ। একদিন বিরতির পর বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। টানা 5 ম্যাচে 5 জয়, 10 পয়েন্ট নিয়ে সবার উপরে রংপুর রাইডার্স। সবশেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটে হারিয়েছে দলটি। শুরুতে নাহিদ রানা ও খুশদিল শাহর দুর্দান্ত পারফরম্যান্সের পর ব্যাটিংয়ে অ্যালেক্স হেলসের ঝড়ো ইনিংসের সুবাদে সহজ জয় পায় সোহানের শিষ্যরা। পুরো টিমই আছে দারুণ ফর্মে। বরিশালের বিপক্ষে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে টেবিল টপাররা। অপরদিকে 4 ম্যাচে 3 জয় নিয়ে ফরচুন বরিশালও আছে দারুণ ছন্দে। সবশেষ ম্যাচে স্বাগতিক সিলেটকে 7 উইকেটে হারিয়েছে তামিমের দল। জাহানদাদ খান ও রিশাদ হোসেনের বোলিং তোপে মাত্র 125 রানে গুটিয়ে যায় সিলেট স্ট্রাইকার্স। তবে বৃহস্পতিবার বরিশালের লম্বা ব্যাটিং লাইন আপের মাথা ব্যথার কারণ হতে পারেন নাহিদ রানা ও খুশদিল শাহ। 4 ম্যাচের সবকটিতে হেরে একেবারে তলানিতে ঢাকা ক্যাপিটালস। দলে ইংলিশ তারকা জেসন রয়, সাব্বির রহমান ও মোসাদ্দেক সৈকত আসলেও পরিবর্তন হয়নি ঢাকার ভাগ্য। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় চিটাগং কিংসের বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়াতে চাইবে মোসাদ্দেক সাব্বিররা। 2 ম্যাচে 1 জয় ও 1 পরাজয়ে টেবিলের 4-এ চিটাগং কিংস। হেলমেট কিংবা প্যাড নিয়ে নানা সমালোচনা থাকলেও মাঠে জয়ের ধারা ধরে রাখতে চায় চিটাগং। ফারহান ইহসান, এখন সকাল শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রায় 13 বছর বন্ধ মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ। জরুরি ভিত্তিতে 40,000 নিয়োগ দিলে বাড়বে রাজস্ব আয়। অনলাইন রিটার্ন সন্তোষজনক হলেও সার্বিক জমা বেশ কম। বাড়তি সময়ে প্রত্যাশা পূরণের আশা এনবিআরের। উপকূলীয় উর্বর জমিতে বাড়ছে ইলেকট্রনিক বর্জ্যের উপস্থিতি। দীর্ঘমেয়াদে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা। এবং সাভারে 2 বাস অ্যাম্বুলেন্সের সংঘর্ষের পর অগ্নিকাণ্ড, 4 জনের প্রাণহানি। আহত কজনকে হাসপাতালে ভর্তি। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/echontv।